উজানের ঢল আর বৃষ্টিতে 4 জেলায় হাওরে নতুন নতুন এলাকা প্লাবিত। সরকারি হিসাবে তলিয়েছে 31,000 হেক্টরেরও বেশি জমির আধা পাকা ধান। একবার লন্ডা খন্ড হয়ে গেছে, আমরা কি করতে পারি, কেমনে বাঁচি? যেমন তারা দেখি যে ঠিক আছি, এই দিক মুখ নিতে আসি টানো সকালে বন্যা, এখন সারা দেশই শেষ, কোনো আর ফুল কিনারা নাই। হামে, ঢাকা ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু। রাজশাহী মেডিকেলে চিকিৎসা খরচ নিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ, বাইরে থেকে কিনতে হচ্ছে ওষুধ, ইনজেকশন। 15-16 দিন হয়ে গেল এখানে ভর্তি হয়েছে, আইসিতে রাখছিল 3-4 দিন, তারপরে বের করে দিয়েছে, তারপরে একই অবস্থায় আছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, লাখ 3 টাকা হয়ে গেছে, তার মধ্যে ধার দেনা ওই রকমই। পটুয়াখালীর বাউফলে 6 বছরেও শেষ হয়নি স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজ। দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে পাঠদান। লিখতে গেলে খাতা ভিজা যায়, বই ভিজা যায়, দেখা যায় উপরে কাজ চলে, নিচে আমরা যে ক্লাস করি। পাথর আছে অনেক, আপনার খেলাধুলা করতে গেলে আপনার কেউ পাও কেটে যায়, কেউ পরে বা হাত পা ভাঙিয়ে যায়। জাটকা রক্ষায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। 6 জেলায় ইলিশের অভয় আশ্রমে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বিদ্যুৎ পাচ্ছে মুন্সিগঞ্জের ভুক্তভোগী পরিবার। প্রতিবেশীর বাধা কাটিয়ে 3 দশকের কুপির আলোয় জীবনযাপনের অবসান। 31 বছর ধরে বিদ্যুৎ ছিল না, পরে যমুনা টিভির মাধ্যমে এটা সবার কাছে আমি প্রকাশ করতে পারছি। জমি সংক্রান্ত কিছু বিরোধ রয়েছে, তো সেই বিরোধগুলো পর্যায়ক্রমে সেগুলো নিষ্পত্তির ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করবো বলে আশ্বাস দিয়েছি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বৃষ্টি আর উজানের ঢলে ডুবেছে 4 জেলার হাওর অঞ্চল। সরকারি হিসেবে 31,000 হেক্টরেরও বেশি জমির আধা পাকা ধান তলিয়ে আছে পানিতে। স্বপ্নের ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন কৃষকরা, তবে প্রকট হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট। দ্বিগুণ মজুরি দিয়েও ধান কাটানোর লোক মিলছে না কোথাও। আর মেঘলা আবহাওয়ার কারণে যেটুকু ধান কাটা হচ্ছে তা শুকানো যাচ্ছে না। এমন চতুর্মুখী সংকটে দিশেহারা ক্ষতিগ্রস্ত চাষিরা। বানের পানিতে ডুবেছে কৃষকের শ্রম আর গোলাভরা ফসলের স্বপ্ন। দেশের 4 জেলার হাওর অঞ্চলের বিস্তীর্ণ জমির আধাপাকা বোরো ধান তলিয়ে আছে পানিতে। টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে বেড়েছে সবকটি নদ নদীর পানি, সেই সাথে ডুবছে হাওরের নতুন নতুন এলাকা। কৃষি বিভাগের তথ্য মতে হাওরের 13,000 হেক্টর জমির ধান নিমজ্জিত। দুর্ভোগ আরও বেড়েছে শ্রমিক সংকটের কারণে। 51% জমির ধান কাটা সম্পন্ন হলেও বৈরী আবহাওয়ায় বেশিরভাগই শুকানো যাচ্ছে না। সরকারি হিসেবে এখন পর্যন্ত সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 20,000। বৃষ্টির পানিতে ডুবাইয়া গেছে, মনে হয় 2% ধান মানুষ কাটতে পারছে, আর প্রায় 14% ধানে কাটতে পারে এই অবস্থায়। আর এখন তো দিনের অবস্থাও ভালো না, রোদ নেই, অনেকের ধানেই যাই কাটছে যে 2% ধানও মানে জ্বালা উঠতেছে। কিছু বাড়ছেও না, বালা করে নৌকা দা আনতেছে। নেত্রকোনার হাওর অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে রয়েছে 9,534 হেক্টর জমির ফসল। কষ্টের ফলন রক্ষার সংগ্রামে বুক পানিতে নামছেন চাষিরা। বছরের খোরাক জলে ডুবে যাওয়ায় কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেবেন সে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। কৃষি বিভাগ বলছে জেলায় হাওরের 54% জমির বোরো ধান কাটা হয়েছে। বৃষ্টি বাদল না হলে শান্তিতে কাটতে পারতাম, কারণ বৃষ্টি বাদলের কারণে অনেক জমি তলে গেছে গা, পানির তলে গেছে গা। আর কিছু ধানে যে আমরা দেখেন কাঁচা পাকা ধান মোটামুটি খাইতে দেবো, জানতে পাশে দেবো, এখানে কাঁচা পাকা ধান আমরা কাটতেছি। একবারে শেষ হয়ে গেছে গা, সুদি ভাট্টা করিয়া হাওলাত করিয়া কতভাবে টাকা পয়সা এনে গৃহস্থিটা করছিলাম, যে বহুলা বানলো খাই আমার থাকবেন শান্তিতে ঘুমায়, আমরা সব শেষ।
সরকারি হিসেবে কিশোরগঞ্জে বানের পানিতে নিমজ্জিত হয়েছে 5,000 হেক্টর জমির ফসল। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। যে কোনো মূল্যে ফসল বাঁচাতে চলছে চাষিদের আপ্রাণ চেষ্টা। যারা আগে ভাগেই ধান কেটেছেন তারাও বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়ে বিপাকে। আপনার ক্ষেত করছিলাম 2 কানি, 1 কানি পানির তলে অলরেডি গেছে গা, আরেক কানি আছে বাসা, ওইটা বাড়ির লোকজন নিয়ে কাটতে যাইতেছি। তো দেখি আশাবাদী যদি কাটতে পারি তো কাটবো, না হলে তো কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে। দাওয়াল আছে, দাওয়াল আছে, দাওয়ালে কারে দিব কারে না, সবারই একই অবস্থা। পানি যেহেতু একবার আয় পড়ছে, সবারই একই অবস্থা। আমি মনে করি প্রায় 5-7 বছর জানকারি না, আজকে যাইতেছে বাধ্য হয়ে। হবিগঞ্জে 3,300 হেক্টর জমির ধান তলিয়ে আছে পানিতে। যেই 55% ধান কাটা হয়েছে তা না শুকানোয় সেগুলোই চারা গজাতে শুরু করেছে। অন্যদিকে পানিতে থাকা ফসল কাটার জন্য দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 6,700। আমি এখানে বাড়ি মধ্যে এলাকায় 20 কের জমি করছি, 20 কের জমি 2 কের জমি খাচ্ছিলাম, আর কাটতে আসছিলাম সব পানির নিচে। এখন বর্তমানে জমির মাঝে আপনার 5-7 পানি আছে। 8 কের জমি কাটাই আনছি 4,000 টাকা দর, বুঝছেন নি? কামলার পয়সা উইতো না, যে অবস্থা ধানের ব্যস্ত আছে আমরা 660 টাকা দর। ভাই আমি 25 কের ক্ষেত করেছিলাম, 25 কের মধ্যে এক তোলা ধান এখন তো বাইতে নিতে পারছি না, একটা বনও নিতে পারছি না। 100 মণ ধান বেশি আর বাদ বাকি সবগুলো গেরাইছে, আর 5 কের তলে আছে, 20 কের কাটাইছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, হাওর অঞ্চলের সবশেষ পরিস্থিতি জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। নেত্রকোনা এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তারা। শুরুতে নেত্রকোনার খবর জানবো কামাল হোসাইনের কাছ থেকে। কামাল, নতুন করে বৃষ্টি আরো হয়েছে কিনা, ফসলের ক্ষতি নিয়ে চাষিদের কি বক্তব্য? নেত্রকোনার ফসলগুলোতে, হাওরগুলোতে এখনো ফসলের অবস্থা খুবই শোচনীয়। যদি দেখানোর চেষ্টা করি, এখানে কমর পানিতে ধান কাটছে এবং তাদের এই কষ্ট কয়েকদিনে, তারা গতকালও এই জমিগুলো শুকনা ছিল। আজকে আমি একজনের সাথে যদি কথা বলার চেষ্টা করি যে এখানে ভাই আপনাদের কি অবস্থা, এখানে পানি গতকাল কি আরো কম ছিল কিনা বা কি বলবেন? পানি গতকাল কি আরো কম ছিল কিনা বা কি বলবেন? অনেক কম ছিল, আজকে অনেকটা বাইরে গেছে ভাই। জি, কালকে আডোহানি ছিল, আজকে কোমর পানির উপরে হয়ে গেছে। পানি বাড়তেছে, আস্তে আস্তে পানি বাড়ছে। শ্রমিক পাওয়া যাচ্ছে? শ্রমিক পাওয়া যাচ্ছে না, এখন জায়গার আত্মীয় স্বজন আছে, তারা আইনে কাটতেছে আর কি, কোনো শ্রমিক পাই না। শুনছিলেন যে হাওরের এই চিত্র, কিন্তু এটা কলমাকান্দা উপজেলার বরকাপুর ইউনিয়নের একটি এলাকা। এই চিত্র কিন্তু পুরো হাওর জুড়ে, খালিয়াজুড়ি, মদন মোহনগঞ্জ এবং জেলার প্রত্যেকটা হাওরেই পানি তলিয়ে গেছে। যে বাসা জমি যেগুলো ছিল, আজ যেগুলো দেখা যাচ্ছে ধান আছে, কালকে হয়তো তলিয়ে যাবে। এই জন্য শ্রমিকও পাচ্ছে না, তারা সংকট। এইখানে যদি দেখানোর চেষ্টা করি, তারা খুব কষ্ট করে তাদের ধান কাটছে এবং তাদের ধান কিন্তু ঘরে নিয়ে যাচ্ছে। এই যে সংকট, কৃষকের এই সংকট থেকে উত্তরণের জন্য আসলে তারা সরকারি সহযোগিতা চান এবং তাদের এই উত্তরণ থেকে সরকারি সর্বোচ্চ সহযোগিতা চান। কামাল, দুর্ভোগের চিত্র সরাসরি আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম। নেত্রকোনার খবর জানলাম আপনার মাধ্যমে। একটু সুনামগঞ্জের খবর জেনে নেব। সোহানুর রহমান সোহান সঙ্গে আছেন। সোহান, ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি এবং তাদের সহায়তা দেওয়ার বিষয়ে প্রশাসন কি বলছে? শাওন, প্রশাসন যেটি বলছে যে তারা এখনো পর্যন্ত চূড়ান্ত নির্ধারণ করেনি। এখন পর্যন্ত প্রাথমিক যে ক্ষতিগ্রস্ত সংখ্যা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 13,000 হেক্টর জমির ফসল এবং চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2,000 হেক্টর ফসল। অর্থাৎ যেই সব ফসল প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ পানিতে নিমজ্জিত হয়েছে, সেই ফসল 5 থেকে 6 দিন পরে যদি টিকে থাকে তাহলে সেগুলো ক্ষতিগ্রস্তের আওতা থেকে বাদ যাবে এবং যদি 5 থেকে 6 দিন পানির তলেই থাকে তাহলে সেই ধানগুলো কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তারাও কিন্তু চূড়ান্ত ক্ষতিগ্রস্তের তালিকায় আসবেন। তো জেলা কৃষি কর্মকর্তা আমাকে যেটি বলেছেন, তারা চূড়ান্ত ক্ষয়ক্ষতি নির্ধারণের পর সরকারের নির্দেশনা মোতাবেক তারা তালিকা তৈরি করে তারা সহযোগিতা প্রদান করবেন। তবে ইতিমধ্যে একটা খুশির খবর গতকালকে সংসদ নেতা প্রধানমন্ত্রী দিয়েছেন যে হাওর অঞ্চলের মানুষকে 3 মাস সাহায্য সহযোগিতা করবেন। এই খুশির খবরে কৃষকরা অনেকটা সান্ত্বনা পেলেও তাদের মনে আশঙ্কা যে এটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে কিনা, অর্থাৎ যারা তৃণমূলের অসহায় দরিদ্র কৃষক তাদের কাছে এই সহায়তা পৌঁছাবে কিনা, যদিও পৌঁছায় সেটা ঠিকমতো বাস্তবায়ন হবে কিনা। তো এই যদি সরকারের যে সহযোগিতা, এই সহযোগিতার আশ্বাস যদি
বাস্তবায়ন হয় তাহলে সুনামগঞ্জের কৃষকরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবে, না হলে তারা কিন্তু প্রত্যেক বছর এভাবে ফসল হারিয়ে তারা কৃষি থেকে বিমুখ হয়ে যাবেন। সুনামগঞ্জের কৃষকদেরকে বাঁচানোর জন্য, হাওড়াঞ্চলের কৃষকদেরকে বাঁচানোর জন্য সরকারের যে সাহায্য সহযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে সেটা যেন খুব দ্রুত দেয়া হয়। অনেক ধন্যবাদ সোহান আপনাকে। ঢাকা ও সিলেটে 24 ঘন্টায় হামে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1235 জন রোগী। রাজশাহী মেডিকেলে হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 17 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 14 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 116 জন। রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। দর্শক, আমরা এই পর্যায়ে একটু হামের পরিস্থিতি জেনে নিতে চাই। চাঁপাইনবাবগঞ্জে আছেন আমার সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল, যাচ্ছে তার কাছে। জুয়েল, হামে আক্রান্ত যারা হচ্ছেন হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা এবং জেলায় হামের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি, সেটা একটু জানতে চাই। শাওন, আজকের যে বিষয়টি আমরা যদি বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের যে চিকিৎসা হচ্ছে, আজকে তুলনামূলক রোগীর সংখ্যা কম। বেলা 11টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে যে তথ্য সরবরাহ করা হয়েছে সেখানে বলা হয়েছে 18 জন এখন পর্যন্ত নতুন হামে আক্রান্ত রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছে এবং 53 জন হাম আক্রান্ত রোগী এই জেলা হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে। সেই তুলনায় আমরা বলতে পারি যে আজকে অন্যান্য দিনের চাইতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের প্রকোপটা কম দেখা যাচ্ছে। তবে এটা আবহাওয়াজনিত কারণে, কারণ আবহাওয়া যেহেতু আগের মতো অত উষ্ণ নাই, সে কারণে একটা হয়ে থাকতে পারে। তাছাড়া জটিল এখানে কিন্তু হামের চিকিৎসা যে আইসোলেশন ওয়ার্ডে যেই চিকিৎসাগুলো দেওয়া হয় এর বাইরে কিন্তু জটিল আকার ধারণ করলে সেটা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের রেফার করে দেওয়া হয়। ফলশ্রুতিতে এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা যে খুবই ভালো হচ্ছে তা কিন্তু নয়, কারণ এখানে কিছু জটিলতা রয়েছে। 250 শয্যা হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসক বা যে ধরনের স্টাফ থাকা দরকার, নার্স থাকা দরকার, সেটি নাই। সেক্ষেত্রে এখানে কিন্তু প্রতিনিয়ত 500-600 এমনকি 700 পর্যন্ত রোগী এই হাসপাতালে ভর্তি থাকে। সুতরাং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল রয়েছে এবং অবকাঠামোজনিত অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে বিভিন্ন যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন সেই ডাক্তারদেরও কিন্তু এখানে ঘাটতি রয়েছে। বিশেষ করে যখন রোগীর একটু জটিলতা দেখা দেয় সেই ক্ষেত্রে রোগীদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এই যে চিকিৎসা সংক্রান্ত যে বিস্তারিত বা বিশেষজ্ঞ চিকিৎসকদের যে বিশেষায়িত চিকিৎসা, সেটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কখনোই ছিল না এবং এখন পর্যন্ত সেটা গড়ে ওঠেনি। এবং হামে আক্রান্ত যে শিশুরা রয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা, কারণ এই পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সিভিল সার্জন অফিস থেকে দেওয়া তথ্য অনুযায়ী 7 জন হাম আক্রান্ত রোগী বা হাম উপসর্গ নিয়ে কিন্তু মারা গেছেন। সেই ক্ষেত্রে বেশিরভাগ রোগী কিন্তু এখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায়, যার কারণে বলা যেতে পারে যে বেশিরভাগ জটিল যে রোগী রয়েছেন তারা কিন্তু অনেকটাই রেফার্ড হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই অপ্রতুল। হ্যাঁ, শুনছিলাম জুয়েল, নিশ্চয়ই যে অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, কর্তৃপক্ষ যথাযথ দৃষ্টি দেবে সেদিকে। অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসার খরচ চালাতে দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকরা। ধার দেনা আর গ্রামবাসীর সহযোগিতায় চলছে অনেকের চিকিৎসা। অভিভাবকরা বলছেন অনেক ওষুধ ও ইনজেকশন বাইরে থেকে কিনতে হচ্ছে, সাথে যুক্ত হচ্ছে পরীক্ষা নিরীক্ষার খরচ। তার উপর দূর থেকে আসা অনেককে থাকা খাওয়ার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। প্রথমে ঠান্ডা ও নিউমোনিয়া, এরপর হাম। 4 বছরের শিশু রেজওয়ান 2 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে চিকিৎসা ব্যয় ছাড়িয়েছে 3 লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জের গুমস্তাপুরের এই পরিবার বাড়িতে পালন করা 3টা গরু অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে খরচ জুগিয়েছে। এরপর কি হবে জানেন না তারা। 2,20,000 টাকা শেষ হয়ে গেল। কেন যে আমার গরু ছিল 2,20,000 টাকা শেষ করেছি। আমাকে গ্রামের মানুষ চাহে চিনতে দিয়েছে, সাত আমি শেষে গেছে, ফেতরা মিত্রা তুলে দিয়েছিল, মসজিদের ইমানের মানুষ তার তুলে দিয়েছিল।
5-10 হাজার করে সব যে যা পেরেছে দিয়েছে স্যার, আর আমার কাছে কিছু নাই আর। 6 মাস বয়সী যমজ শিশু নিয়ে 2 সপ্তাহ ধরে হাসপাতালে আছেন রফিকুল। ব্যয় মেটাতে একটি গরু বিক্রি করেছেন, এখন চলছেন ধার দেনায়। এখান থেকে মেডিসিন কিনতে হচ্ছে, তারপরে 3টা লোক আছে, 2টা বাচ্চা নিয়ে, এজন্য হচ্ছে আপনার চলাফেরা, খাওয়া দাওয়ার জন্য, এগুলো সব দিক দিয়েই আমার যে সংসারে যতটুকু আয় তার চাইতে অধিক পরিমাণে খরচটা বেশি হয়ে যাচ্ছে। অভিভাবকরা বলছেন হাসপাতালে সব ওষুধ ও ইনজেকশনের সরবরাহ থাকছে না, তাই বাইরে থেকে কিনতে হচ্ছে। রোগের পরীক্ষা নিরীক্ষার খরচও লাগছে। দূর থেকে আসা রোগীর অভিভাবকদের করতে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা। স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য এই ব্যয় ক্রমেই কঠিন হয়ে উঠেছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, লাখ 3 টাকা হয়ে গেছে, তার মধ্যে ধার দেনা ওই রকমই। জ্বরটা ছেড়েছে, আপনাদের হালকা একটু হয়েছে, সম্পূর্ণ ভালো হয়নি, তো হালকা হয়েছে। 14-15 দিন হয়ে গেল এখানে ভর্তি হয়েছে। আইসিতে রাখছিল 3-4 দিন, তারপরে বের করে দিয়েছে, তারপরে একই অবস্থায় আছে। এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের দাবি টিকাদান শুরু ও বিশেষ ব্যবস্থাপনার কারণে এই হাসপাতালে হামে মৃত্যু ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। পটুয়াখালীর বাউফলে মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ছিল একটি মাত্র ভবন। সেই ভবন ভেঙে 5 তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 6 বছর ধরে আটকে আছে সেই নির্মাণ কাজ। আর দীর্ঘ এই সময় ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা। প্রতিষ্ঠানের একমাত্র ভবনটি নির্মাণাধীন। রোদ ঝড় বৃষ্টিতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। মাঠে খেলাধুলা, আপনার পাথর আছে অনেক, আপনার খেলাধুলা করতে গেলে আপনার কেউ পাও কেটে যায়, কেউ পরে বা হাত পা ভেঙে যায়। আসলে এক জায়গায় লিখতে গেলে খাতা ভিজে যায়, বই ভিজে যায়, দেখা যায় উপরে কাজ চলে, নিচে আমরা যে ক্লাস করি উপর থেকে কিছু পড়লে দেখা যায় যে ভিতরের দিকেও পড়তে পারে। কথা ছিল 1 বছরের মধ্যে এই ভবনের নির্মাণ কাজ শেষ হবে। 2020 সালের 5 জানুয়ারি মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে 5 তলা ভবন নির্মাণের জন্য কার্যাদেশ দেয় পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 4 কোটি টাকার দরপত্রে কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রূপালী এন্টারপ্রাইজ। 1 বছরের মধ্যে নির্মাণ কাজ বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করলেও অবকাঠামো দাঁড় করিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। আমরা দাঁড়াইতে পারতাম না, ব্ল্যাকবোর্ডে লিখতে পারতাম না, পোলাপের বই খাতা ব্যাগ সম্পূর্ণ ভিজে যাইত। শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে ভঙ্গুর অবস্থায় ফেলে রেখে চলে গেছেন ঠিকাদার, আমি মনে করি বাংলাদেশের যে আইন আছে সেই প্রচলিত আইন অনুযায়ী এরকম ঠিকাদারদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়া উচিত। এরপর 2022 সালে রূপালী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিলের পর নতুন দরপত্র আহ্বান করা হয়। 3.5 কোটি টাকার নতুন দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ। বর্তমানে ধীর গতিতে চলছে কাজ। স্বত্বাধিকারী এনায়েত হোসেনের দাবি 2025 সালে কাজ বুঝে পেয়েছেন তিনি। শেষ হতে আরও অন্তত 2 বছর সময় লাগবে। 22 সালের কন্ট্রাক্টর নাই, আমরা কাজ পাইছি যে 25 সালে, আরো 2 বছর পর। পুরনো ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী। রূপালী এন্টারপ্রাইজ যিনি কাজ করেন নাই তাকে তার লাইসেন্স বাজেয়াপ্ত করার জন্য আমরা সুপারিশ করেছি প্রধান কার্যালয়, সেটার হয়তো ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। 1965 সালে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে পটুয়াখালীর বাউফলের মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত সোবাহান খায়ের মরদেহ মাদারীপুরে দাফন করা হয়েছে। সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত সোবাহান ডাসার উপজেলার পশ্চিম মাইসপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। পরিবার জানায় সৌদি আরবে কাজ করার সময় একটি বহুতল ভবন থেকে পড়ে প্রাণ হারান সোবাহান। বুধবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় তার কফিনবন্দি মরদেহ। পরে প্রশাসন মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর নিয়ে যাওয়া হয় নিজ গ্রামে। সুদ ও ঋণের বোঝা নিয়ে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা সোবাহানের পরিবার। এমন পরিস্থিতিতে সরকারের সহায়তার দাবি জানিয়েছে এলাকাবাসী ও পরিবার। সরকারের কাছে একটাই দাবি, আমাদের ঋণ দেওয়ার মতো যেন কিছু দেয়, তো আর আমরা যেন পড়াশোনা করতে পারি সেভাবে যেন আমাদের পাশে দাঁড়ায়।
5 লাখ টাকা দেনা আছে। আর কেমনে আমার পোলাপান 4টা মাই একটা পোলা কেমনে বাঁচবে সরকারের দাঁড়িয়ে আবেদন সরকারের জানি একটু আমাকে পাশে দাঁড়ায়। ফরিদপুরের নিখোঁজের 6 দিন পর এক শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার বাখুন্ডা বোকাইল গ্রামের রেল লাইনের পাশে কালা গাছের ঝোপ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। নিহত শিশুটি বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ফরিদপুর মেডিকেলের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। পরিবার জানায়, গত 24 এপ্রিল খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে থানায় জিডি করে ভুক্তভোগী পরিবারটি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করল কাস্টমস হাউস কর্তৃপক্ষ। দুপুরে আখাউড়া স্থলবন্দর কাস্টমস হাউস এলাকায় ধ্বংস কার্যক্রম চালানো হয়। আগুনে পুড়িয়ে ও মাটি চাপা দিয়ে সব পণ্য ধ্বংস করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ধ্বংসকৃত পণ্যের মধ্যে বিজিবি কর্তৃক জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধ, বিড়ি সহ 17 ধরনের পণ্য রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 4 কোটি টাকা। এসব পণ্য জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। জানানো হয়, ধ্বংস কার্যক্রম কাস্টমসের একটি নিয়মিত এবং আইনগত প্রক্রিয়া। এখানে 946টি জিআর পণ্য ধ্বংস করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ভারতীয় অবৈধ আতশবাজি রয়েছে। বাহিনী বিভিন্ন সময় চোরাচালানের দায়ে যে আটককৃত পণ্য কাস্টমস গুদামে জমা দিয়েছিল, সেই পণ্যগুলোর মধ্যে যেগুলো হচ্ছে নিলাম অযোগ্য এবং হচ্ছে আমদানি নিষিদ্ধ এবং ধ্বংসযোগ্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো এখানে আজকে ধ্বংস করা হচ্ছে। 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আগামীকাল থেকে 6 জেলায় ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর আশা তাদের। মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞার কারণে এবছর জাটকার প্রাচুর্যতা বাড়বে। এতে দেশি ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অপেক্ষার পালা শেষ। কেউ জাল বুনতে ব্যস্ত, কেউ আবার ব্যস্ত ট্রলার ও নৌকা মেরামতের কাজে। মাঝি মাল্লাদের হাঁক ডাকে নদীর তীরবর্তী মৎস্যঘাটগুলো ফিরে পেয়েছে চিরচেনা রূপ। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখে সরকার। নিষেধাজ্ঞা শেষে 1 মে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় 3 লাখ জেলে। 2 মাস আমাকে অভিযান দিছে, আমরা নদীতে নামি না। এখন অভিযান শেষ হয়ে যেতেছে, আমরা নদীতে নামু। 1 তারিখে নদীতে যাবো, নদীতে যা ভালো ভালো আশা করি মাছ চামু। ঠিক আছে, আমরা 2 মাস নদীতে যেতে পারি নাই। এখন 1 তারিখের থেকে নদীতে যাবো, তাই ট্রলার ভেঙে আছে, ট্রলারটা একটু ঠিকঠাক করতেছি। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত মাছ শিকার করে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন জেলেরা। তবে ডিজেলের দাম বৃদ্ধির কারণে কিছুটা চিন্তার ভাঁজ তাদের কপালে। ধরেন অভিযানের 2 মাস ঘাটে বন্ধ, দেনা ভানা করিয়া নৌকা জাল ঠিক করছি। অভিযানের পরে নদীতে নাম ইনশাল্লাহ। আমরা দানা ফানি গেছি, আমরা নদী 2 মাস তো বৈশা বৈশা খাইতে তো আমরা দানা ফানি গেছি। আল্লাহ দিলে আমাদের অভিযানের পরে তুমি তো আমরা যখন গাঙ্গে যাবো, বেশি মাছ পাইলে দানা ফানাতে পরিশোধ করে দেবো। চাঁদপুরেও একই চিত্র। জাল নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে। জেলেপল্লীতে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এবং জেলেরা সামনে দিয়ে অভিযান চলে গেছে, অনেক গাঙ্গা দোলে নামবো। আমরা কষ্টে দুঃখে চলাফেরা করছি, দিন ফিন দেনা মানা করে আবার পুনরায় জালের কাজ করতে আছি নতুন করে। 2 মাস বাদে যদি বেটা করে সুকু ভাবে মাছ দুগা ধরার দেন, তাহলে বেটারা ধরিয়া খাইবো বেচবো। মৎস্য কর্মকর্তাদের দাবি, নিষেধাজ্ঞার কারণে এবছর জাটকায় প্রাচুর্যতা বাড়বে। এতে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 5 লাখ মেট্রিক টন। যেহেতু আমরা নদী কন্ট্রোল রেখেছি, জেলেরা নামতে পারে নাই, জাটকার প্রাচুর্যতা ছিল অনেক, তো আমরা এগুলো রক্ষা করতে পেরেছি। আশা করি এই প্রোডাকশন আগামী অর্থ বছরে আরো বাড়বে। ভোলা ও চাঁদপুরে মোট নিবন্ধিত জেলের সংখ্যা 2,21,422 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। যমুনা টেলিভিশনের সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে 31 বছর ধরে বিদ্যুৎহীন মুন্সিগঞ্জের শিক্ষার্থী পারমিতার পরিবার। দুপুরে দীর্ঘদিন দুর্দশায় থাকা পরিবারটির বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী রফিকুল ইসলাম সহ বিদ্যুৎ কর্মীরা। বিদ্যুৎ লাইন সংযোগে খুঁটি স্থাপনের জায়গা নির্ধারণ করেন ইউএনও। কারিগরি কাজ শেষে দ্রুতই বিদ্যুৎ পেতে যাচ্ছে পরিবারটি।
এদিকে পরিবারটির পাশে দাঁড়ানো ও নতুন ঘর নির্মাণের আশ্বাস দিয়েছে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়া ছাত্র অধিকার, ছাত্রশক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও পরিবারটির বাড়িতে হাজির হয়ে খোঁজ খবর নেন। এতে খুশি ভুক্তভোগী পরিবারটি। প্রতিবেশীর বাধার মুখে বাড়ি নির্মাণের ৩১ বছর পার হলেও কুপির আলোয় জীবনযাপন করছে মুন্সিগঞ্জের মীর কাদিম পৌর এলাকার একটি পরিবার। গতকাল বিষয়টি নিয়ে দিনব্যাপী সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। আমাদের বাড়িতে ৩১ বছর ধরে বিদ্যুৎ ছিল না, পরে যমুনা টিভির মাধ্যমে এটা সবার কাছে আমি প্রকাশ করতে পারছি। এজন্য যমুনা টিভিকে আমি অনেক ধন্যবাদ জানাই। ইউনূস স্যারের এবং প্রশাসনের মাধ্যমে আমাদের বাসায় কারেন্ট আসার প্রক্রিয়া চলমান আছে এখনো। পারিবারিক জমি সংক্রান্ত কিছু বিরোধ রয়েছে, তো সেই বিরোধগুলো পর্যায়ক্রমে সেগুলো নিষ্পত্তির ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করবো বলে আশ্বাস দিয়েছি। কিন্তু প্রাথমিকভাবে তাদের বিদ্যুতের যে সমস্যা, সেই সমস্যাটি আমরা আজকে সমাধানের ব্যবস্থা করেছি। সাম্প্রতিক সময়ে ঝড়, শিলাবৃষ্টি আর কালবৈশাখীর তাণ্ডবে ২০ ভাগের বেশি হাড়িভাঙা আমের গুটি ঝরে পড়েছে। আটি আসার আগে গুটি ঝরে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন নিজস্ব লিজ নেয়া বাগান মালিকরা। ন্যায্য দাম না পেলে চাষিদের ধকল কাটাতে হবে বছরের পর বছর। যদিও কৃষি বিভাগ বলছে উৎপাদনে খুব একটা প্রভাব পড়বে না। ঝড়ে যে আমটা ক্ষতি হয়ে গেল বাবা, এখন তো আমরা পয়সাও পাবো না। গরিব গুণী যারা মানুষ তারা ওই আম কুড়িয়ে শহরে ঢাকায় নিয়ে যাচ্ছে কেউ কেউ। শিলাবৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় জিআই পণ্য হাড়িভাঙার কি পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট রংপুরের মিঠাপুকুরের তেকানি গ্রামের চাষি আমজাদ হোসেনের কথায়। তিনি হাড়িভাঙার মাতৃগাছের মালিক নফল উদ্দিন পাইকারের সন্তান। একই অবস্থা পদাগঞ্জ রুকনিগঞ্জ গ্রামের চাষি মিন্টু মিয়ার। তার বাগানে ৪০০ মন ফলনের আশা থাকলেও ঝরে গেছে ১০০ মনই। মন্ডলপাড়ার চাষি আলামিনেরও একই দশা। তার ৭০ শতক জমির বাগানের ১০০ মন আমই ঝরে গেছে। এরই মধ্যে লাখ টাকারও বেশি খরচ হয়েছে তাদের প্রত্যেকের। প্রায় ১০০ মনের মতো আম শেষ। আর যদি ২-৩ দিন এরকম বাতাস হয় তাহলে বাগানে আসতে হবে না। গত ২ দিনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় ৩ ভাগের ১ ভাগে আম নাই, যা বলার মতো না। এদিকে বেশি দুরবস্থা লিজ নেয়া চাষিদের। খোরাগাছের ওয়ার্ড মেম্বার মোমদেল হোসেন ৭০ লাখ টাকায় ৩০ একর জমি লিজ নিয়েছেন। এরই মধ্যে ২০০০ মন আম ঝরে গেছে বলে দাবি তার। আম যে শুধু ঝরেই গেছে তা নয়, শিলাবৃষ্টিতে ফাটা ও দাগ পড়া যেসব আম এখনো গাছে আছে তার পরিমাণও কম নয়। ২০০০ মনের আমের অতিক্রম হয়ে গেছে, মানে একদম পড়ে গেছে। আর যেগুলো গাছত আছে এই আমগুলো প্রায় শতকরা ৩০% আম পাথরে মাইরে ফাড়া। ২৬ ও ২৭ এপ্রিলের শিলাবৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় হাড়িভাঙার রাজধানী খ্যাত রংপুরের পদাগঞ্জ ও আশেপাশের বিভিন্ন বাগান থেকে ঝরে গেছে টনকে টন আম। এবার দাম বেশি হওয়ার শঙ্কা অনলাইনে সরবরাহকারী উদ্যোক্তাদের। আম ঝরে যাওয়ার কারণে এবং আমের কিন্তু এখন আটি আসেনি, আটি না আসার কারণে আমগুলো কিন্তু পুরোটা ওয়েস্টেজ হয়ে যাবে। এই কারণে এই ওয়েস্টেজ পোষানোর জন্য বেশি দামে আম বিক্রি করতে হবে। আগে যে রেট দামে ফলটা পাইছিলাম, আমটা পাইছিলাম, এবারও কি আমাদের কাস্টমারের কাছে আমরা সেই দামে কি পৌঁছাতে পারবো কি না, কিন্তু এখন আমাদের সন্দেহ ঠিক যে আমরা ওই দামে হয়তো বা পারবো না। তবে এমন পরিস্থিতিতেও আশার কথা শুনিয়েছে কৃষি বিভাগ। আর আবহাওয়া অফিস বলছে নতুন করে শিলাবৃষ্টির সম্ভাবনা কম। যেহেতু বেশ কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হচ্ছে, অতএব ওই শিলাবৃষ্টির সম্ভাবনাটা আপাতত নাই। এখন যে ঝড়ো হাওয়া সেই সাথে ভারী বৃষ্টিপাতটা হচ্ছে, এটা ফসলের কথা যদি বলি সেক্ষেত্রে একটা ক্ষতির সম্মুখীন কৃষকরা হচ্ছে। কেননা এই সময় ফসলের ক্ষেতে দেখবেন যে মুকুলগুলো বের হচ্ছে। অনেক সময় কৃষকরা কিন্তু ওই আমরা বলি যে পাতলা করে দেওয়া, থিনিং বলি, সেটি করতে চান না। যে কারণে হয় কি যে একটি ঝোপায় যদি 5টি আম থাকে, 5টি আমের সাইজ ছোট হয়ে যায়। তো এবার আমি বলবো যে নেচার বা প্রকৃতি কিন্তু কিছুটা কিন্তু সেই থিনিংয়ের কাজটি করে দিয়েছে। সেক্ষেত্রে আমের সাইজও কিন্তু বড় হবে, ফলনে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এবার রংপুর অঞ্চলে ৩,০০০ হেক্টর জমি থেকে ৩০০ কোটি টাকারও বেশি হাড়িভাঙার ফলনের আশা ছিল কৃষি বিভাগের। কিন্তু ঝড় বৃষ্টির কারণে ৩০ ভাগ ফলন কম হবে বলে মনে করছেন কৃষকরা। সরকার মাজারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।